अच्छा हम लोग ये सब नहीं जानते हैं। महिला दिवस नहीं जानते हैं? क्या कर रहे हैं यहाँ? काम कर रहे हैं। तो क्यों घर का आदमी काम नहीं करता क्या? करता है, हम लोग ना करेंगे खाएंगे कैसे? कहाँ से आए हैं आप लोग? भागलपुर से। कितना दिन काम करते हैं? 6 मास। 6 महीना नहीं चलता है हम लोग का। है? कुछ नहीं देगा तब ना, तो देता ना है तो इसलिए तो काज करते हैं। क्या नाम आपका? साको देवी। है? साको। हमको मालूम नहीं है, हम लोग का खटनार खाना है। कौन है परिवार में? और हमारा परिवार में कोई भी नहीं है, 4 परिवार हम लोग है, माँ बाप है, एक ठो लड़का हमारा है, पति नहीं है। पति नहीं है? क्या काम करते हैं आप? ईंटा बनाते हैं? बनाते हैं। कितना साल से यहाँ रह रहे हैं? यहाँ पर तो 4 महीना हो गया, 2 महीना आ रहे हैं। 6 महीने? 6 महीना। कितने साल से आ रहे हैं यहाँ? यहाँ पर तो 4 साल से आ रहे हैं हम। कहाँ से आ रहे हैं आप? 35 से। बिहार से? हाँ बिहार से। भागलपुर पड़ता है हम लोग के जिला। हम लोग का जिला पड़ता है भागलपुर। क्या नाम है आपका? अनिशा। ना महिला दिवस की मतलब নিজে জানি না। জানেন না? না। তো আপনারা কেন কাজ করছেন? বাড়ির লোকজন কাজ করে না, না? আমাদের স্বামী বেটা ছেলে কেউ নাই। নিজেরাই কাজ করেন? হ্যাঁ, একলা সংসারটা নেই। কে কে আছে পরিবারে? আমি আর আমি মেয়ে। কোথা থেকে বাড়ি এসেছেন? চৌধুরীপাড়া থেকে। মঙ্গলবাড়ি? হ্যাঁ। কতদিন থেকে কাজ করছেন? অনেক দিন থেকে। মেয়েকে পড়ালাম, দিয়ে এখন সংসার নিজে একা টানি। ও পড়াশোনা করিয়েছেন? কলে পড়াশোনা করিয়েছেন? কলেজ অবধি। কলেজ পর্যন্ত? না কিছুই না। বলে কি শুধু দেব দেব, আমাদের কোনো কিছুই করে দেয় না। মেয়েদের জন্য কিছু করে দেয় না, আমরা পরিশ্রম করি দিয়ে আমরা করে খাই। আপনার নাম? আমার নাম 3 বছর ধরে কোনো প্রবলেম হয় না? না। আপনার বাড়ি থেকে কোনো সমস্যা নেই? না কেন? সমস্যা আছে, হ্যাঁ মানে সমস্যার জন্যই তো কাজ করছি বাইরে। কি সমস্যা? সমস্যা একজনের ইনকামে আমাদের সংসার হয়তো চলে না, 2টো বাচ্চা আছে, আচ্ছা স্কুল করছে, প্রাইভেটের খরচা অনেক, এখনকার সময় যা খরচা একজনের চলে না, আচ্ছা তার জন্যই বাইরে কাজ করছি। কালকে আন্তর্জাতিক নারী দিবস, জানা আছে কি? না জানা নেই। কাজে হ্যাঁ হ্যাঁ সাপোর্ট আছে না? কি নাম আপনার? পার্বতী মাহাতো। বাড়ি?
রাঙামাটি। এই 3 বছর থেকে। 3 বছর ধরে? হ্যাঁ। তো কেন এই কাজ কেন করছেন? একাই কি আর সংসার চালানো যায়? এই জন্য ছেলে মেয়ে পড়াশোনা করা সব কিছু এইসব দিয়েই 2 জন মিলেই করতে হচ্ছে কাজ। মেয়ে ছেলে না করলে একা দিয়ে সংসার চলে না। এখনো তো কিছু পাইনি, এখন এই হাতেই খেটে খাওয়া হচ্ছে। একটা রোজগারে কেমন করে চলবে? ছেলে মেয়ে করবো না নিজের সংসার চালাবো, না ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবো। কি নাম আপনার? আমার নাম সন্ধ্যা রায়। হ্যাঁ, আমার নাম সন্ধ্যা রায়। বাড়ি? এই বিএসএফ ধরুন। নানপুর? হ্যাঁ। সবে মার্চ মাস, কিন্তু গরমের মাত্রা যে হারে বাড়ছে সেটা মাথায় রেখে আপনার রোজের খাদ্য তালিকায় কিছু বদল নিয়ে আসুন এখনই। তাহলেই সুস্থ থাকবেন এবং রোজের কাজকর্মে কোনো সমস্যা সৃষ্টি হবে না। গরমকালে প্রায়শই ক্লান্তিবোধ আচ্ছন্ন করে রাখে শরীরকে। সেটা কাটানোর জন্য যথাযথ ডায়েটের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। গ্রীষ্মকালে প্রচুর ফল ও সবজি পাওয়া যায় বাজারে। খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন বেশিরভাগ ফলই খুব রসালো, সবজিতেও জলের মাত্রা বেশি। কারণটা সহজবোধ্য। এই সময় যেহেতু ঘাম বেশি হয়, তাই আপনার শরীরে জলের চাহিদাও থাকে বেশি। জল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে প্রথমেই, কিন্তু সেই সঙ্গে আবার এটাও মনে রাখবেন যে যেখানে সেখানে জল বা খাবার খাওয়ার কারণে মারাত্মক ডিসেন্ট্রি বা জন্ডিস, টাইফয়েডের মতো কঠিন অসুখও এই ঋতুতে হতেই পারে। সেটা থেকে সাবধানতা অবলম্বন করতে চাইলে রাস্তার খোলা খাবার আর জল থেকে দূরে থাকাই ভালো। খাবারে নুনের সঠিক মাত্রা বজায় রাখতে হবে, কারণ নুনের অভাবে মারাত্মক হিট ক্র্যাম্প হতে পারে। যারা রাতারাতি ওজন কমানোর জন্য খাদ্য তালিকা থেকে নুন পুরো ছেঁটে ফেলেছেন, তারা কিন্তু মুশকিলে পড়বেন। খাদ্য তালিকায় অবশ্যই রাখুন আম, পুদিনা, তরমুজ ও লেবু। আম খেলে ওজন বাড়ে এমন একটা ধারণার বশবর্তী হয়ে অনেকেই এই মরশুমি ফলটির থেকে মুখ ফিরিয়ে থাকেন, কিন্তু সেটা বোকামি। কারণ সব ফলেই ভিটামিন, মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি সামান্য প্রোটিন আর ফ্যাটও থাকে। আম আপনার শরীরের নুনের ঘাটতি কমায়।
গরম আর আর্দ্রতার কারণে শরীরে ক্লান্তিভাব এলে সেটা কাটিয়ে তুলতে সাহায্য করে। এখানেই শেষ নয়, আম শরীরের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতেও সাহায্য করে, ফলে আপনি জীবাণুর সঙ্গে সহজেই লড়াই করতে পারবেন, বলছেন নিউট্রিশনিস্ট হেনা নাফিস। কাঁচা মিঠে আম নুন লঙ্কা দিয়েও খেতে পারেন, বাদ দেবেন না তরমুজ ও ফুটিও, কারণ দুটি ফলেই প্রচুর পরিমাণ জল থাকে পটাশিয়াম। লেবু স্যালাড থেকে আরম্ভ করে ডাল, ঝোল, শরবত বা কোনো খাদ্য পানীয়ের স্বাদ বাড়াতে সাহায্য করে। পুদিনার মধ্যে থাকে প্রচুর পরিমাণে খনিজ, এর মেন্থাল হজমে সাহায্য করে। লেবু আর পুদিনার জল আপনাকে সুস্থ রাখবে গ্রীষ্মে। বেল, শসা, ঘরে পাতা দইও নিয়মিত খাওয়া উচিত। আতশবাজি থেকে গাছে আগুন নেভাতে জলপাইগুড়ি দমকল বিভাগের 3টি ইঞ্জিন রাত ভোর কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় সোমবার রাত 11:30 নাগাদ একটি বিয়ে বাড়ির লোকেরা ভদ্রাকালী মন্দিরে তারা নববধূকে নিয়ে আসেন আশীর্বাদ নিতে। সেখানেই বিয়ে বাড়ির লোকেরা আতশবাজি ফাটায়। স্থানীয়দের অভিযোগ, সেই আতশবাজি থেকে মন্দিরের পাশে রাস্তার ধারে থাকা বহু পুরানো গাছগুলির মধ্যে একটি গাছে আগুন লেগে যায়। বিয়ে বাড়ির লোকেরা চলে যাওয়ার পরেই দাউ দাউ জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় জলপাইগুড়ি দমকল কেন্দ্রে। প্রথমে দমকল কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আগুন ভয়ঙ্কর চেহারা নেয়। পরবর্তীতে আরও 2টি ইঞ্জিন নিয়ে এসে রাত ভোরের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা অভিজিৎ ঘোষ কালীবাড়িতে আসা সমস্ত বিয়েবাড়ির কাছে অনুরোধ করেন তারা যেন এই মন্দির এলাকায় এসে কোনো প্রকার আতশবাজি না ফাটান, কারণ এই এলাকায় মন্দিরের পাশে প্রচুর পুরনো গাছ রয়েছে, পাশেই অনেক বাড়ি রয়েছে। এই বাড়িগুলিতে আগুন লাগলে ভয়ঙ্কর চেহারা নিতে পারত। জলই তো যায় না।
ছিনতাই হওয়া দুটি ট্রাক উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশ। গ্রেফতার 2 যুবক। রবিবার ভোর রাতের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিজোরাম থেকে দুটি ট্রাকে বোঝাই করে ফালাকাটা নিয়ে আসা হচ্ছিল। হাসিমারা এলাকা থেকে দুটি ট্রাক ছিনতাই হয়। ট্রাকের চালকদের জোর করে ছোট গাড়িতে তোলা হয়। এরপর অভিযুক্তদের নির্দেশে দুটি ট্রাক অন্য 2 চালক নিয়ে পালায় বলে অভিযোগ। এদিকে অন্য গাড়িতে জোর করে তুলে নেওয়া 2 গাড়ির চালককে নিয়ে আসা হয় মোহিতনগর এলাকায়। মোহিতনগরের জাতীয় সড়কে শৌচকর্ম করার নাম করে ছোট গাড়ি থেকে গাড়ির চালক নামেন। এরপরেই চিৎকার করতেই আশেপাশের বাসিন্দা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। এরপর গাড়ির চালকের বিবরণ শুনে ওই এলাকায় নাকা তল্লাশি শুরু করে পুলিশ। এরপরেই ছিনতাই হওয়া দুটি ট্রাক উদ্ধার করে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে এই ছিনতাইয়ের ঘটনায় ট্রাকের মালিক যুক্ত রয়েছেন। ট্রাক ছিনতাই করে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য ছিল তাদের। পুলিশ ঘটনার তদন্তে 2 ট্রাক বাজেয়াপ্ত করে পুলিশ। আমরা যে ভ্যাকসিন নিচ্ছি তা কতদিন কার্যকরী? দেশের সর্বত্র এখন করোনা প্রতিরোধক ভ্যাকসিন বন্টনের কাজ চলছে। প্রতিদিন গড়ে 30 লক্ষের বেশি লোককে করোনা প্রতিরোধক ভ্যাকসিন দেওয়ার কাজ হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভ্যাকসিন নেওয়ার পরে কতদিন পর্যন্ত কোভিডের হাত থেকে সুরক্ষা পাওয়া সম্ভব? সাধারণ মানুষের পাশাপাশি দেশের চিকিৎসক মহলও এই প্রশ্নের উত্তর জানতে চায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরের সন্ধানে এবার সর্বভারতীয় স্তরে সমীক্ষা করতে চায় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR। সূত্রের খবর, কেন্দ্রীয় গবেষণাকারী সংস্থার তরফে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে এই মর্মে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। সমীক্ষার বিষয়বস্তুর গভীরতা বিবেচনা করে সব দিক খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই কারণেই ICMR এর সমীক্ষার প্রস্তাবের ক্ষেত্রে এখনও সবুজ সংকেত দেয়নি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ছাড়পত্র পেলে কবে থেকে কিভাবে এই সমীক্ষার কাজ শুরু করা হবে, এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ ICMR শীর্ষ কর্তারা। এক ICMR কর্তার কথায়, এই মুহূর্তে ভ্যাকসিনের কার্যকারিতা কতদিন থাকবে সেই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়া কার্যত অসম্ভব। শুধু এটুকু বলতে পারি, এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা প্রাথমিক কাজ শুরু করছি। নয়াদিল্লিতে ICMR সূত্রে জানা গিয়েছে, সংস্থার বিশেষজ্ঞ গবেষকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্যাকসিন গ্রহীতাদের শারীরিক রিপোর্ট সংগ্রহ করতে শুরু করেছেন। এই রিপোর্ট সংগ্রহের পরে তৈরি করা হবে একটি ডেটাবেস। সেটা ধরে ধরে ভ্যাকসিন গ্রহীতাদের শারীরিক অবস্থার প্রতি সতর্ক দৃষ্টি রাখা হবে কিছুদিন। খতিয়ে দেখা হবে ভ্যাকসিন গ্রহীতাদের দেহে তৈরি হওয়া অ্যান্টিবডির আচরণ। দীর্ঘকালীন পর্যবেক্ষণ পর্বের শেষে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারবেন তারা, আশাবাদী ICMR বিশেষজ্ঞরা। দেশের চিকিৎসক মহলও মনে করছে ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। মঙ্গলবার রাজ্যসভায় প্রসঙ্গটি তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের চিকিৎসক সাংসদ শান্তনু সেন। তার প্রশ্ন, করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে মানুষের সন্দেহ দূর করা হবে কি করে? ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরে কতদিন তার কার্যকারিতা থাকবে? সব ভ্যাকসিনের বুস্টার ডোজ হয়। এই ক্ষেত্রে ভ্যাকসিনের বুস্টার ডোজ নির্ধারণ কিভাবে করা হচ্ছে?
এর উত্তরে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, পুরো বিষয়টির দেখভাল করছে কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটি। স্বাস্থ্যমন্ত্রীর এই দায়সারা উত্তরকেই নিশানা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। রাজ্যসভার বাইরে তার প্রশ্ন, ভ্যাকসিনের তথ্য দেওয়ার ক্ষেত্রে এত ধোঁয়াশা কেন? একজন ব্যক্তি করোনাজনিত যাবতীয় উৎকণ্ঠা আশঙ্কা দূর করার জন্যই ভ্যাকসিন নিচ্ছেন। এখানে তার একমাত্র লক্ষ্য হচ্ছে করোনা থেকে দূরে থাকা। এই পরিস্থিতিতে তিনি যদি জানতেই না পারেন যে এই ভ্যাকসিনের কার্যকারিতা কতদিন বা কত বছরের, তাহলে তার ভ্যাকসিন নেওয়ার মূল উদ্দেশ্যটাই ব্যর্থ হচ্ছে নাকি? তার সংযোজন, একজন চিকিৎসক যদি তার রোগীদের ভ্যাকসিন নিতে বলার আগে না জানতে পারেন ভ্যাকসিন কতদিন কার্যকর থাকবে, তাহলে তিনি তার রোগীদের ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করবেন কি করে? এসবের মাঝেই গোটা দেশে বিতর্ক দেখা দিয়েছে ভ্যাকসিন বন্টনের হার নিয়েও। যে গতিতে এখন ভ্যাকসিন বিলির কাজ চলছে, তাতে গোটা দেশকে 2 দফায় ভ্যাকসিন দিতে গিয়েই অন্তত 5 বছর সময় লাগবে, এমন অভিযোগও উঠেছে বলে বিভিন্ন মহল থেকে খবর। মঙ্গলবার তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের লিখিত প্রশ্নের উত্তরে রাজ্যসভার কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে জানান, করোনা প্রতিরোধক ভ্যাকসিন যে হারে দেওয়া হচ্ছে তার গতি সন্তোষজনক। ভ্যাকসিন বন্টনের গতি আরও বাড়ানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের সরকারি এবং বেসরকারি স্তরের ভ্যাকসিন সেন্টারের সংখ্যা বৃদ্ধি করে। এরই মধ্যে আরও একটি খবর, ভ্যাকসিনের পরে মন্ত্রীর করোনা প্রতিরোধক ভ্যাকসিন নিয়েছিলেন 13ই মার্চ। তার 72 ঘন্টার মধ্যেই করোনা আক্রান্ত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের মন্ত্রী ঈশ্বর সেন প্যাটেল। মঙ্গলবার গুজরাটি ভাষায় টুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান বিজয় রূপানীর মন্ত্রিসভার সদস্য ঈশ্বর সেন প্যাটেল নিজেই। বিগত কয়েকদিনে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রত্যেককে করোনা পরীক্ষা করার পরামর্শও দিয়েছিলেন তিনি। গুজরাতের মন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠছে করোনা প্রতিরোধক ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও। করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে হবে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি। এখনই পদক্ষেপ না নিলে আরও বাড়বে সংক্রমণ। করোনায় দ্বিতীয় ঢেউকে আটকাতে হবে, এমনই সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এর মধ্যেই বসেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, দেশের করোনা পরিস্থিতি এবং করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় কি কি পদক্ষেপ করা হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এদিন বৈঠকে মোদি বলেন, মহারাষ্ট্র পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করোনা নিয়ে চিন্তিত। মহারাষ্ট্র মধ্যপ্রদেশে বাড়ছে করোনা সংক্রমণ, কিছু সেফ জোনে বাড়ছে করোনা সংক্রমণ, কিছু জায়গায় 150% বেড়েছে করোনা সংক্রমণ। সবাইকে সতর্ক করে তিনি বলেন, এখনই পদক্ষেপ না নিলে আরও বাড়বে সংক্রমণ। করোনায় দ্বিতীয় ঢেউকে আটকাতেই হবে। এর জন্য ঠিক কি কি করণীয় তাও বলে দেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, প্রথমত মাস্ক নিয়ে স্থানীয় প্রশাসনকে আরও সতর্ক হতে হবে। দ্বিতীয়ত আত্মবিশ্বাস যেন অতিরিক্ত আত্মবিশ্বাস না হয়। তৃতীয়ত প্রয়োজনে মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করতে হবে। চতুর্থত সংক্রমিতদের যত দ্রুত সম্ভব খুঁজে বার করতে। कोरोना संक्रमण से जुड़े जो प्रेजेंटेशन हुए उनमें भी काफी जानकारियां उभर कर आई हैं। आज मैं प्रारंभ में कुछ मुख्यमंत्रियों से बात की थी जहां स्थिति जरा बिगड़ रही है। जहां तक वैक्सीन का सवाल है, वैक्सीन की स्थिति और डिस्ट्रीब्यूशन को लेकर भी जो कुछ भी चर्चाएं हुई हैं, एक प्रकार से मीडिया में जो चलता है वो अलग चीज होती है। हमें तो इन चीजों को ऑथेंटिकली ही आगे बढ़ना पड़ेगा,
क्योंकि हम सिस्टम का हिस्सा है, लेकिन फिर भी काफी चित्र स्पष्ट हुआ है। एक समय था जब हम सभी के सामने चुनौती एक अनजान ताकत से लड़ने की थी, लेकिन देश के संगठित प्रयासों ने इस चुनौती से मुकाबला किया, नुकसान को कम से कम रखा। आज रिकवरी रेट और फर्टिलिटी रेट दोनों ही मामलों में भारत दुनिया के अधिकतर देशों से बहुत संभली हुई स्थिति में है। हम सभी के अथक प्रयासों से देश में टेस्टिंग से लेकर ट्रीटमेंट का एक बहुत बड़ा नेटवर्क आज काम कर रहा है। इस नेटवर्क का लगातार विस्तार भी किया जा रहा है। पीएम केयर्स के माध्यम से ऑक्सीजन और वेंटिलेटर्स उपलब्ध कराने पर भी विशेष जोर है। कोशिश ये है कि देश के मेडिकल कॉलेज और जिला अस्पतालों को কিছু রাজ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে বেশি জোর দিতে হবে, সব রাজ্যে আরটিপিসিআর পরীক্ষা জরুরি। তিনি বলেন, একদিনে 30 লক্ষ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিছু রাজ্যে ভ্যাকসিন অপচয় হচ্ছে, অপচয়ের জন্য কিছু মানুষ ভ্যাকসিন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রধানমন্ত্রী যোগ করেন, আরটিপিসিআর পরীক্ষা আরও বাড়াতে হবে, নতুন সংক্রমণ রুখতে হবে, সরকারি বেসরকারি ভ্যাকসিন কেন্দ্র বাড়াতে হবে। গত কয়েকদিন ধরে প্রতিদিনই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে দেশে করোনায় দৈনিক মৃত্যু বাড়লেও কমল সংক্রমণ, সেই সঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। রাজ্যে 3 জনের করোনায় মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত 24 ঘন্টায় 48 জনের মৃত্যু হয়েছে। দেশে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 1,58,856 জনের। আক্রান্তের সংখ্যা 1,14,09,831। এর মধ্যেই করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 1,10,27,543 জন। করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ নিয়ে গতকাল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বিষয়ে একটু বিদেশের করোনার পরিস্থিতির দিকেও নজর দেওয়া যাক। ইতালি কেমন আছে তো? করোনার ধাক্কায় একসময় বিপর্যস্ত হয়ে পড়েছিল পাওলো মালদিনি দেল পিয়েরেদের দেশ। এবার ফের ইতালির দরজায় কড়া নাড়ছে অতিমারির অভিশাপ, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। চিকিৎসক ও বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে বারবার সতর্ক করেছেন। তারই মধ্যে ইতালির ছবি কপালে চিন্তায় ভাঁজ বাড়াতে পারে। ইতালিতে করোনা সংক্রমণ নতুন করে এমনই বেড়ে গিয়েছে যে ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে ইতালি। ইতিমধ্যেই সে দেশের বেশ কিছু অঞ্চলকে বিধিনিষেধের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে, বেশ কিছু অঞ্চলকে রেড জোন বলে চিহ্নিত করা হয়েছে। করোনার প্রাদুর্ভাব বাড়ার ফলে ইতালিতে আবারও বেশ কিছু এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে 10টি অঞ্চলকে রেড জোনের আওতায় আনা হয়েছে। এই অঞ্চলগুলো হলো ট্রেন্টো, লম্বার্দিয়া, এমিলিয়া রোমনা, পিয়েমন্তে, ভেনেতো, ফ্রিউলি, ভেনেজিয়া জুলিয়া, লজিও, মার্কে, পুলিয়া, কোম্পানিয়া এবং মোলিস। এর মধ্যে কোম্পানিয়া ও মোলিস আগেও রেড জোনেই ছিল। এই দুই এলাকায় আবারও প্রচুর করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে এসেছে। কাজেই করোনা থেকে বাঁচতে এখনই ভয় মুক্ত হলে চলবে না, মেনে চলতে হবে সোশ্যাল ডিস্টেন্সিং, পরতে হবে মাস্ক। हर साल 22 मार्च के दिन को बिहार दिवस के तौर पर मनाया जाता है।
साल 1912 में अंग्रेजों द्वारा बंगाल प्रेसिडेंसी से राज्य को अलग करने के बाद से ये दिवस मनाया जाने लगा है। हर साल बिहार सरकार आज के दिन सार्वजनिक अवकाश घोषित करती है, जो राज्य और केंद्र सरकार के अधिकार क्षेत्र में आने वाली सभी कंपनियों, कार्यालयों और स्कूल पर लागू होता है। आइए आपको बताते हैं कि आखिरकार बिहार दिवस क्यों मनाया जाता है। दरअसल 22 अक्टूबर 1764 को बक्सर का युद्ध हेक्टर मुनरो के नेतृत्व में ईस्ट इंडिया कंपनी की सेना और बंगाल के नवाब, अवध के नवाब और मुगल राजा शाह आलम द्वितीय की संयुक्त सेना के बीच लड़ा गया था। लड़ाई बक्सर में लड़ी गई थी और ईस्ट इंडिया कंपनी को इसमें बड़ी जीत हासिल हुई थी। बंगाल के मुगलों और नवाबों की हार के कारण बंगाल के मुगलों और नवाबों ने प्रदेश पर नियंत्रण खो दिया और दीवानी के अनुसार ईस्ट इंडिया कंपनी को राजस्व के संग्रह और प्रबंधन का अधिकार मिल गया। उस समय बंगाल प्रेसिडेंसी में पश्चिम बंगाल, बिहार, झारखंड, उड़ीसा और बांग्लादेश का वर्तमान इलाका शामिल था। साल 1911 में किंग जॉर्ज पंचम का दिल्ली में राज्याभिषेक किया गया और ब्रिटिश भारत की राजधानी दिल्ली को बना दिया गया। 21 मार्च साल 1912 को थॉमस गिब्सन कारमाइकल ने बंगाल के नए गवर्नर पद संभाला और घोषणा की कि अगले दिन 22 मार्च को बंगाल प्रेसिडेंसी को बंगाल, उड़ीसा, बिहार और असम के 4 सूबाओं में विभाजित किया जाएगा। यही कारण है कि 22 मार्च को ही बिहार दिवस के रूप में मनाया जाने लगा। आज के दिन राज्य सरकार बड़े बड़े आयोजन कर बिहार दिवस मनाती है, जिसमें कई बड़ी बॉलीवुड हस्तियां भी अपनी कला प्रदर्शनी करते हैं। हालांकि चल रही कोरोना वायरस महामारी के कारण इस बार बिहार दिवस पर कम प्रोग्राम आयोजित किए गए हैं। इसलिए दूसरे राज्यों में कोविड-19 मामलों में आई तेजी को ध्यान में रखते हुए बिहार शिक्षा परियोजना परिषद बिहार दिवस समारोह के लिए नोडल एजेंसी ने सांस्कृतिक कार्यक्रमों और गतिविधियों के साथ छोटे स्तर पर कार्यक्रम मनाने का फैसला किया। অনেকেই আধার কার্ড হারিয়েছেন কি? ঘরে বসেই কিভাবে পাবেন আধার কার্ড জেনে নিন ছোট্ট কয়েকটি টিপস। প্রথমত ইউআইডিএআই ওয়েবসাইট খুলুন। ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট uidai.gov.in খুলতে হবে। দ্বিতীয়ত ওয়েবসাইটের হোম পেজে মাই আধার অপশনে ক্লিক করলে একাধিক লিস্ট ফরম্যাট নজরে আসবে। লস্ট আধার অপশনে ক্লিক তালিকায় আধার সার্ভিস কলামে রিট্রাইভ লস্ট অর ফরগটেন ইআইডি অর ইউআইডি এই অপশনে ক্লিক করতে হবে। চতুর্থত ডিটেলস ভরতে হবে। নিজের ইচ্ছে মতো একটা নম্বর বেছে নিতে হবে। পুরো নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি পূরণ করার পর ক্যাপচা আসবে স্ক্রিনে। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। পঞ্চমত মোবাইল নম্বরে ওটিপি আসবে। মোবাইল নম্বরে 4 বা 6 ডিজিট কোডের একটি ওটিপি আসবে। এরপর ফের মোবাইল নম্বরে আপনার ইআইডি और ইউআইডি নম্বর আসবে। সবশেষে একটি পেমেন্ট গেটওয়ে পেজ আসবে। যে কোনো ডিজিটাল পেমেন্টে 50 টাকা দিলেই আধার কার্ডের হার্ড কপি 15 দিনের মধ্যে পৌঁছবে আপনার বাড়িতে স্পিড পোস্টের মাধ্যমে। তাই এখন থেকে আধার কার্ড হারালে আর টেনশন করার দরকার নেই। এই টিপসগুলো এবং স্টেপসগুলো মেনে চললেই পেয়ে যাবেন আপনাদের আধার কার্ড।
का त्योहार यानी रंगों की मस्ती में डूबने का अवसर, लेकिन कोरोना वायरस को लेकर दुनिया भर में हाहाकार मचा हुआ है। वहीं धीरे धीरे इस वायरस का असर भारत में दोबारा शुरू हो गया है। पिछले 24 घंटे में कोरोना के 53,476 नए मामले सामने आए थे। इसके साथ ही कोरोना मरीजों की संख्या बढ़कर 1,17,87,534 पर पहुंच गई है। पिछले 24 घंटे में 251 लोगों की मौत भी हो गई। इसके साथ ही इस बीमारी से मरने वालों की संख्या 1,60,692 पर पहुंच गई है। होली एक ऐसा त्योहार है जिसमें लोग एक दूसरे से मिलते जुलते हैं और रंगों और पानी से खेलते हैं। वहीं कोरोना संक्रमण के बढ़ते मामले भी चिंता का विषय बन गए हैं। सवाल उठना तो लाजमी है, क्योंकि अब से कुछ ही दिन बाद देश में होली है और जिस तरह से इस वायरस का प्रसार फैल रहा है, लोगों में खौफ भी है। आपके मन में भी एक सवाल उठ रहे होंगे कि कहीं इस बार होली पर भी कोरोना वायरस का ग्रहण तो नहीं लगेगा। कोरोना वायरस से बचने के लिए क्या होली खेलनी चाहिए? इन सवालों का जवाब आपको हम बताते हैं। विशेषज्ञों का कहना है कि होली पर कोरोना वायरस का असर नहीं होगा, लेकिन इसके लिए कुछ सावधानियां बरतने के लिए भी कहा गया है। विशेषज्ञों का मानना है कि होली जरूर खेलें, लेकिन उनके साथ जो आपके परिचित हो। अनजान लोगों के साथ होली खेलने से जरूर बचें। वहीं बीमार लोगों के साथ भी होली खेलने से मनाही की गई है, क्योंकि इससे संक्रमण फैलने का डर बना रहेगा। तो यह जरूर ध्यान में रखें कि इस बार होली केवल उन्हीं के साथ खेलें जिन्हें आप जानते हो और वह इस वायरस से संक्रमित न हो। वहीं सावधानी के तौर पर पानी और रंगों के साथ खेलने से भी बचना चाहिए, क्योंकि कोरोना वायरस के संक्रमण एवं सामान्य सर्दी जुकाम के संक्रमण में प्रारंभिक तौर पर कोई अंतर नहीं किया जा सकता, लिहाजा एहतियात बरतना आवश्यक है। सूखी होली आपको संक्रमण से बचाने में कारगर हो सकता है। विशेषज्ञों का मानना है कि होली में केमिकल रंगों की बजाय प्राकृतिक रंगों से सूखी होली खेलने की सलाह दी जा रही है, ताकि आपको कोई नुकसान न हो। तो यह जरूर जान ले कि होली में कोरोना वायरस का कोई असर नहीं होगा, बस केवल आपको इन सब बातों का ध्यान रखना होगा और आप मस्ती से होली खेलें। ज्योतिष शास्त्र के अनुसार होलिका दहन के दौरान हवा की दिशा ये तय कर देती है कि आगामी 1 वर्ष व्यापार, कृषि, वित्त, शिक्षा और रोजगार आदि के लिए कैसा होगा। कहते हैं कि जिस दिशा में धुआं उठता है उससे भविष्य का हाल जाना जाता है। आइए जानते हैं इसी से जुड़ी कुछ खास बातें। होलिका दहन के समय अग्नि आसमान के तरफ उठे तो आगामी होली तक सब कुछ अच्छा होता है। सत्ता और प्रशासनिक क्षेत्रों में भी बड़े बदलाव होते हैं, पर यह सकारात्मक होते हैं और कोई बड़ी जनहानि और फिर प्राकृतिक आपदा की भी आशंका कम हो जाती है। वहीं अगर होलिका दहन की लौ उस समय पूर्व दिशा की ओर चले तो इसे अत्यंत शुभ माना जाता है। इससे शिक्षा, अध्यात्म, धर्म को बढ़ावा मिलता है और रोजगार की भी संभावना बढ़ जाती है। लोगों के स्वास्थ्य में भी सुधार होता है, मान सम्मान में भी वृद्धि होती है। वहीं अगर पश्चिम की ओर होलिका दहन की अग्नि की लौ उठे तो पशुधन को लाभ होता है, आर्थिक प्रगति होती है, पर धीरे धीरे थोड़ी प्राकृतिक आपदाओं की आशंका तो रहती है, पर कोई बड़ी हानि नहीं होती। चुनौतियां तो बढ़ती हैं, लेकिन यही सफलता भी दिलाते हैं। वहीं अगर उत्तर की ओर हवा का रुख रहने पर देश व समाज में सुख और शांति बनी रहती है। इस दिशा को कुबेर समेत अन्य देवताओं का वास होने से आर्थिक प्रगति होती है। चिकित्सा, शिक्षा के क्षेत्र में अनुसंधान होते हैं। कृषि, व्यापार में उन्नति होती है। वहीं होलिका दहन के बाद अग्नि की लौ यदि दक्षिण दिशा की ओर जाती है तो माना जाता है कि झगड़े और विवाद बढ़ते हैं, युद्ध और अशांति की स्थिति भी पैदा हो जाती है। हालांकि न्यायिक मामलों में यह शुभ और सिद्ध भी माना जाता है।
দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব। বহির্বঙ্গে পালিত হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে আবির গুলাল ও বিভিন্ন প্রকার রং দিয়ে খেলায় মত্ত হয়। শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে। দোলের পূর্বদিন খড় কাঠ বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বন্যোৎসবের আয়োজন করা হয়। এই বন্যোৎসব হোলিকা দহন বা ন্যাড়াপোড়া নামে পরিচিত। উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলায় দোলযাত্রার পরের দিন পালিত হয়। ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয়, সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে দিনটি রং পঞ্চমী হিসেবে উদযাপিত হয়। বসন্তে উৎসবটি হয় এবং প্রেমের উৎসব হিসেবে দিনটি পালিত হয়। এছাড়া দিনটিতে কৃষ্ণকে স্মরণ করার জন্য আরেকটি পুরাণও রয়েছে। হোলিকে ফাগুয়াও বলা হয় এবং এক্ষেত্রে হোলিকাকে বলা হয় পুতানা। কৃষ্ণের মামা এবং রাজা কংস তার শিশু ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবনের জন্য সংকট বলে মনে করে। কংস রাক্ষসী পুতানাকে নারীর বেশে কৃষ্ণকে হত্যা করতে পাঠায়। যেখানে পুতানা রাক্ষসী কৃষ্ণকে স্তন্যদান করাতে গিয়ে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করবে, কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতানার বিষাক্ত দুধই পান করেনি, সেই সাথে পুতানার রক্তও পান করে। এর ফলে পুতানা একজন রাক্ষসীতে পরিণত হয়। এরপর পুতানা পালিয়ে যায় ও আগুনে জ্বলে যায় এবং কৃষ্ণের গায়ের রং ঘন নীল হয়ে যায়। ফাগুয়া উদযাপনের আগের রাতে পুতানার দহন উদযাপিত হয়। হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা ও অন্যান্য গোপীরা তার শ্যাম বর্ণের কারণে পছন্দ করবে কিনা। এতে কৃষ্ণের মা কৃষ্ণের হতাশায় ক্লান্ত হয়ে তাকে বলেন রাধার কাছে গিয়ে সে রাধার মুখমণ্ডলে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে পারে। কৃষ্ণ তাই করে এবং এরপর রাধা ও কৃষ্ণ জুড়ি হয়ে যায়। রাধা ও কৃষ্ণের এই রং নিয়ে খেলাই হোলি বা দোলযাত্রা হিসেবে পালিত হয়। ভারতের বাইরে হোলি এবং কিংবদন্তি কিছু ক্যারিবীয় এবং দক্ষিণ আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায় দেখা যায়, যেমন গায়না এবং ত্রিনিদাদ ও টোব্যাগোতে এটি দেখা যায়। মরিশাসেও এই দিন পালন করা হয়। ভারতবর্ষে বিভিন্ন হিন্দু ঐতিহ্যই হোলি উৎসবের সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। এটি একটি উৎসব মুখর দিন যখন একজন তার অতীতের ভুলগুলো ভুলে যায়। এই দিনে মানুষেরা একে অপরের মধ্যকার ঝগড়া বিবাদ মিটমাট করে ফেলে। এই দিনে তারা এইসব ঝগড়া বিবাদ ভুলে যায় ও ক্ষমা করে দেয় একে অপরকে। তারা পুরনো ঋণ মাফ করে দেয় এবং নতুন করে চুক্তি শুরু করে। হোলি উৎসব একই সাথে বসন্তের আগমন বার্তাও নিয়ে আসে। অনেকের কাছে এটা নতুন বছরের শুরুকে নির্দেশ করে। এটি মানুষের জন্য ঋতু পরিবর্তনকে উপভোগ করা ও নতুন বন্ধু বানাবার উৎসব। শান্তিনিকেতনের বসন্ত উৎসব তো সকলের জানা এবং ভীষণ প্রিয়।
দোলের দিন রংমাখা অবস্থায় শিশু দোলযাত্রা উৎসব শান্তিনিকেতনে বসন্ত উৎসব নামে পরিচিত। অতীতে শান্তিনিকেতনের বিদ্যালয়ে বসন্তের আগমন উপলক্ষে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ও নাট্যাভিনয় করা হতো। পরবর্তীকালে এই অনুষ্ঠানটি পরিব্যাপ্ত হয়ে শান্তিনিকেতনের অন্যতম জনপ্রিয় উৎসব বসন্তোৎসবের আকার নেয়। ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমার দিনই শান্তিনিকেতনে বসন্তোৎসবের আয়োজন করা হয়। পূর্বরাত্রে বৈতালিক হয়। দোলের দিন সকালে ওরে গৃহবাসী খোল দ্বার খোল গানটির মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধ্যায় গৌর প্রাঙ্গণে রবীন্দ্রনাথের কোনো নাটক অভিনীত হয়। কলকাতায় রবীন্দ্রভারতী এ বিষয়ে পিছিয়ে নেই। সেখানে দোল উৎসব কিন্তু তার সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে এবং বিভিন্ন নৃত্য গীত সহযোগে বিশ্বভারতী প্রাঙ্গণে খুবই ভালোভাবে নৃত্য এবং সঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত বিভাগ সবাই মিলে দোল উৎসব তথা বসন্ত উৎসব পালিত হয়। সকলে রঙের উৎসবে মেতে ওঠে। কিন্তু এই মহামারীর সময়ে, অতিমারীর সময়ে সব উৎসব থেকে মানব জাতি বঞ্চিত। অপেক্ষা শুধু সেই দিনটির যখন করোনা মুক্ত পৃথিবী সুন্দরভাবে শ্বাস নিতে পারবে, যেই সময় রঙের গন্ধ বাতাসকে আবার মাতিয়ে তুলবে, যখন মানুষ প্রকৃত অর্থে দোল উৎসবে সামিল হতে পারবে। অপেক্ষা শুধু সেইটুকুর। করোনা, একদিনে আক্রান্ত 40,000-এরও বেশি। কয়েকদিন ধরেই কোভিড আক্রান্তের সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়েই চলেছে। ফের দেশে করোনার দাপাদাপি বাড়ছে। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের সম্ভাবনার কথা উড়িয়ে দিতে পারছে না কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তার অন্যতম প্রধান কারণ মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি। কয়েকদিন ধরেই কোভিড আক্রান্তের সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়েই চলেছে। নতুন করে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছে 40,414 জন। এই বৃদ্ধির জেরে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 27,10,875। একই সঙ্গে রবিবার পরিসংখ্যান অনুযায়ী মৃত্যু হয়েছে 108 জনের। মোট মৃতের সংখ্যা 58,181। রবিবার মুম্বাইতে নতুন করে করোনা আক্রান্ত হন 6,933 জন। এর ফলে মুম্বাইয়ের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 3,98,724। এর মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে। এর ফলে মুম্বাইতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 11,653। এর মধ্যেও রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে গত 24 ঘন্টায় বাড়ি ফিরেছেন 17,874 জন। মোট 23,32,453 জন সুস্থ হয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় লকডাউন জারি হয়েছে, তবে তারপরেও ফের আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়েছে মহারাষ্ট্র। দেশের 8টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে করোনা ভাইরাস সংক্রমণের সাপ্তাহিক সংক্রমণের হার দেশের গড় 5.04%-এরও বেশি। মহারাষ্ট্রের সবচেয়ে বেশি সংক্রমণের হার 22.78%। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য থেকে জানা গিয়েছে। মহারাষ্ট্র ছাড়াও অন্য 7টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জাতীয় গড়ের চেয়ে সংক্রমণের হার বেশি। এর মধ্যে রয়েছে চণ্ডীগড়, গোয়া, পুডুচেরি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং হরিয়ানা। বর্তমানে
অ্যাক্টিভ রোগীর সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে উদ্ধব ঠাকরের রাজ্যে, সেখানে আগামী সপ্তাহ থেকে হয়তো লকডাউন শুরু করার সিদ্ধান্ত নিতে পারে। এর ফলে অর্থনীতিতে ফের ধস নামার ইঙ্গিত দিয়েছে একাধিক মহল। গত 3 দিন মহারাষ্ট্রে 1,13,000 জন করোনা আক্রান্ত হয়েছে। অনেক জায়গায় জমায়েত এড়াতে কড়া ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। মহারাষ্ট্রের বড় শহরগুলির পাশাপাশি জেলাগুলিতেও লকডাউন, রাতে কারফিউ জারি করা হচ্ছে। নাইট কারফিউ জারি করা হচ্ছে রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত। প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে রাত 10টার মধ্যে বন্ধ করতে হবে হোটেল, রেস্তোরাঁ, পাব। রেস্তোরাঁ, বারগুলিতে প্রতিদিন 50% মানুষ প্রবেশ করতে পারবেন। রাতে 10টা থেকে 11টা পর্যন্ত হোম ডেলিভারির সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। होली का पर्व भक्त प्रहलाद की भक्ति और भगवान द्वारा उसकी रक्षा के स्वरूप में माना जाता है। माना जाता है कि इसी दिन कामदेव का पुनर्जन्म हुआ था। मनु का जन्म भी इसी दिन के लिए माना जाता है। कहीं न कहीं यह भी मान्यता है कि इस दिन भगवान कृष्ण ने पूतना का वध किया था। इस त्योहार का संबंध भगवान शिव और भगवान कृष्ण दोनों से ही माना जाता है। भगवान शिव का भस्माभिषेक होता है और उनका पूर्ण श्रृंगार किया जाता है, जबकि कृष्ण के साथ रंग और फूलों की होली खेली जाती है। इधर तांत्रिक मान्यताओं के अनुसार यह आध्यात्मिक पर्व है। इस बार होली 29 मार्च यानी आज है। आइए आपको हम बताते हैं इसके पीछे के कुछ वैज्ञानिक मान्यता। होली खेलने के पीछे की वैज्ञानिक मान्यता क्या है, आइए आपको हम इस पर एक नजर डालते हुए इसे विस्तार से बताते हैं। होली के पहले मन में उदासी और तनाव का भाव होता है। अलग अलग रंग उस उदासी और तनाव को दूर कर देते हैं। ढेर सारे लोगों से मेल मुलाकात के कारण मन की करवाहट भी दूर हो जाती है। सुगंध और रंग मिलकर मन और शरीर को नया सा कर देते हैं। क्या है होली खेलने का विधान, आइए अब इस पर भी गौर करते हैं। रंग या अबीर के खेलने के पूर्व उसको भगवान को समर्पित कर देना चाहिए। अपनी अपनी इच्छाओं के अनुसार अगर ऐसा करे तो सर्वोत्तम होता है। होलिका दहन से लाई गई राख से शिव भगवान का अभिषेक करना शुभ माना जाता है। अलग अलग लोगों की अलग अलग राशियों के लोगों के लिए अलग अलग महत्व है और अलग अलग राशियों के लोगों को अलग अलग रंग से होली खेलनी चाहिए। अगर आपको आपकी राशि नहीं मालूम है तो अपनी विशेष इच्छा की पूर्ति के लिए विशेष रंग से होली खेलने का भी आप प्रयास कर सकते हैं। आइए आपको हम बताते हैं कि किस रंग से होली खेलना शुभ होता है। दरअसल धन के लिए गुलाबी रंग से होली खेले, स्वास्थ्य के लिए लाल रंग से होली खेले, शिक्षा के लिए पीले रंग या चंदन से होली खेले, शीघ्र विवाह या वैवाहिक बाधाओं के लिए गुलाबी और हरे रंग से होली खेले, करियर के लिए हल्के नीले रंग से होली खेले, लेकिन होली जरूर खेलें। बिग न्यूज 24/7 की ओर से आप सभी को होली की हार्दिक शुभकामनाएं। केंद्रीय जांच ब्यूरो ने पश्चिम बंगाल में करोड़ों रुपए के कोयला तस्करी के मुख्य सरगना अनूप माझी उर्फ लाला को पूछताछ के लिए कोलकाता कार्यालय में आज तलब किया है। आपको बता दें कि फिलहाल अनूप माझी फरार हैं। हालांकि उनका उपस्थित न होना उनके लिए बहुत बड़ी मुसीबत साबित हो सकता है। दरअसल सीबीआई ने माझी के खिलाफ लुकआउट सर्कुलर जारी कर रखा है। इसके अलावा माझी के करीबी लोगों के परिसरों आसनसोल और रानीगंज के कोयलांचल वेस्ट में छापा मारा गया था।
पश्चिम बंगाल सीआईडी ने 13 मार्च को इस मामले में पश्चिम बंगाल के वर्धमान से पहली गिरफ्तारी की थी। उसका नाम रणधीर सिंह बताया जा रहा है, जिसके बारे में कहा जाता है कि वह घोटाले में शामिल था और मांझी के लिए ही काम कर रहा था। अनूप मांझी और विनय मिश्रा अब तक फरार हैं, जिनकी तलाश लगातार सीबीआई कर रही है। वहीं इस मामले में सीबीआई और प्रवर्तन निदेशालय द्वारा संयुक्त रूप से जांच की जा रही है, जबकि पश्चिम बंगाल सीआईडी ने एक विशेष जांच दल का भी गठन किया है। अधिकारियों का मानना है कि पूर्वी कोलफील्ड्स की छोड़ी गई खादानों से अवैध तरीके से हजारों टन कोयले का खनन किया गया था और करोड़ों रुपए की इसकी तस्करी की गई थी। वहीं कोयला घोटाले मामले में हाल ही में अभिषेक बनर्जी की साली से भी सीबीआई ने पूछताछ की थी। इसके साथ ही अभिषेक की साली के ससुर और उनके और भी परिजनों से भी सीबीआई ने पूछताछ की थी, जिसके बाद ये मामला और भी गंभीर होता गया। वहीं चुनाव से पहले लगातार कोयला तस्करी मामले को लेकर सीबीआई लगी हुई है। वहीं चुनाव से पहले कोयला तस्करी मामले को लेकर लगातार सीबीआई अपनी जांच को तेज की हुई है। इस बीच केंद्रीय जांच ब्यूरो पश्चिम बंगाल में करोड़ों रुपए के कोयला तस्करी के मुख्य सरगना अनूप मांझी को आज पूछताछ के लिए बुलाई है। ऐसे में देखना होगा कि वो आखिरकार आज आते हैं या नहीं। হোলির পরেই দেশের 11,74,00,000 মানুষের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবে কেন্দ্র। সেই তালিকায় যদি আপনার নাম না থাকে, বিশদে জেনে নিন কি করতে হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হোলির পরে প্রায় 11,74,00,000 কৃষকদের জন্য আসতে চলেছে সুখবর। যদি কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করা থাকে, খুব দ্রুত তাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। কেন্দ্রীয় সরকার পিএম কিষানের ৮ম কিস্তির টাকা দেওয়া হবে। এই কিস্তির টাকা এপ্রিল মাসের যে কোনো সময়ের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানা গিয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই স্ট্যাটাসে আরএফটি সাইন্ড বাই স্টেট লেখা থাকে, সেক্ষেত্রে বুঝতে হবে এপ্রিলের কিস্তির টাকা পাওয়া যাবে। তবে স্ট্যাটাসে যদি না দেখানো হয়, সেক্ষেত্রে টাকা পাওয়া যাবে কিনা তার সন্দেহ আছে। বাড়িতে বসেই দেখা যেতে পারে আগামী কিস্তি পাওয়া যাবে কিনা। এর জন্য পিএম কিষান সম্মান নিধি ওয়েবসাইটে যেতে হবে। https://pmkishan.government.in/ সেখান থেকেই ফার্মার্স কর্নার অপশনে যেতে হবে। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে গিয়ে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলেই নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অথবা মোবাইল যে কোনো একটি বিকল্প চয়ন করতে হবে। বিকল্প বাছার পরে গো ডেটা অপশনে ক্লিক করতে হবে। গো ডেটা ক্লিক করতে ট্রানজাকশন ডিটেলস পাওয়া যাবে চোখের সামনে। এর মধ্যে ৮ম কিস্তি সংক্রান্ত বিষয়ে তথ্য পাওয়া যাবে। পেমেন্টের স্ট্যাটাস চেক করতে গিয়ে বেশ কয়েকবার আরএফটি সাইন বাই স্টেট ফর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স বা সেভেন্থ কিস্তির বিষয়ে লেখা থাকবে। এরপরেই রাজ্য সরকারের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এইভাবেই ঘরে বসে নাম নথিভুক্ত করাই যেতে পারে। আধিকারিকদের ওয়েবসাইটে যেতে হবে https://pmkishan.gov.in/ অথবা ওয়েবসাইটে গিয়ে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। আধার নম্বর এন্টার করলেই নাম রেজিস্ট্রেশন বা নাম নথিভুক্তিকরণের পেজ খুলে যাবে।
রেজিস্ট্রেশনের পেজ খুলতে হবে, সেখানে সমস্ত তথ্য প্রদান করতে হবে। ব্যাংকের নানান তথ্য ও আধার নম্বর দিতে হবে। সমস্ত তথ্য দেওয়ার পরে বিস্তারিত বিবরণ সেভ করতে হবে। আবেদনের সর্বশেষ পরিস্থিতি জানতে নতুন হেল্পলাইন নম্বর 01124300606 এছাড়াও রেজিস্টার্ড মোবাইলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যেতে পারে।